বলা হয় ভালোবাসা নাকি প্রত্যেকটা দূরত্বকেই ছোট করে দেয়। আমিও সেই অপেক্ষাতেই আছি। হায়দ্রাবাদের ছোট্ট একটা পার্কে বসে সেগুলো কল্পনা করছে আমাদের আজকের সিনেমার নায়ক অবিনাশ। আসলে প্রত্যেকটা দিন এই সময়টাতে সে এখানেই বসে থাকে, যার অপেক্ষায় সে রয়েছে। যদি একদিনের গাফলতিতে তাকে সে হারিয়ে ফেলে, সেই ভয়ে সে একটা দিনও মিস করে না। এখানেই সে তার জন্য প্রত্যেকটা দিন অপেক্ষা করে। তার মুখে আমরা জুন্নু নামটা শুনতে পাই। এখন জুন্নুটাই বা কে, বা তাকে নিয়ে তার গল্পটাই বা কি ছিল, সেটা জানাতেই বলবো আজকের সিনেমার গল্প। মুভি দেখতে থাকো, বুঝতে পারবে সে কি চাইছে, কি হচ্ছে। এতটুকু জেনে রাখো, সে এখনো অপেক্ষা করছে তার জন্য। তার ফোনে একটা কল চলে আসে। একজন উবার ড্রাইভার তাকে কল করেছে, কিন্তু আভি জানায় হয়তোবা আপনি রং নাম্বারে কল করেছেন, আমি কোনো উবার বুক করিনি। সে ফোন রাখতেই যাবে, তখনই হঠাৎ আভি ড্রাইভারের দিক থেকে ফোনে একটা সুর শুনতে পায়। সে আশ্চর্য হয়ে যায়, তাকে ফোন রাখতে নিষেধ করছে। হ্যাঁ, আমি আপনাকে ফোন করেছিলাম, আপনার আশেপাশে কেউ কি ভায়োলিন বাজাচ্ছে? সে বলে হ্যাঁ, একটা মেয়ে বাজাচ্ছে। আভি অস্থির হয়ে তাকে বলে, আপনি শুধু এতটুকু বলুন জায়গাটার নাম কি, হয়তোবা আজকে তার সেই হারিয়ে যাওয়া মানুষটাকে সে খুঁজে পেয়ে যাবে। কিন্তু ওদিক থেকে ঠিকানা বলতে বলতেই এক ছিনতাইকারী তার মোবাইলটাকে নিয়ে দৌড়ে পালায়। সে হতবাক, পেছন দিকে দৌড় শুরু করে শুধুমাত্র ঠিকানাটা জানার জন্য। একটা তুমুল চেজিং সিন দেখতে পাই আমরা। সত্যি বলতে এরকম অ্যাকশন চেজিং সিন খুব কম সিনেমাতেই দেখা যায়। এভাবে দৌড়াতে দৌড়াতে তার পেছনে পেছনে একটা মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছে যায় সে। ছিনতাইকারী ট্রেনে ঢুকে পড়ে, তার পিছে পিছে মেট্রো ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে আভি নিজেও একটা বগিতে ঢুকে পড়ে। ছিনতাইকারীকে পেয়ে যায় ঠিক আছে, সে পালিয়ে যেতে ধরে। কিন্তু তখনই আভি তার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে, ভাই তুই মোবাইল নিবি নিয়ে যা, শুধু আমাকে রিসেন্ট নাম্বারটা বলে দে, শুধুমাত্র নাম্বারটা চাই আমার। ছিনতাইকারী অবাক, ভয়ে ভয়ে তাকে নাম্বারটার কয়েকটা ডিজিট বলে দেয়। কিন্তু এতক্ষণে স্টেশনে ট্রেন থেমে যায়, তাই অপরদিকে সে পালিয়ে যেতে ধরে। কিন্তু এবার আভির মাথা আরো গরম হয়ে যায়, তাকে ধাওয়া করতে থাকে। এক সময় তার শার্ট ধরে টান দিলে পেছনে তার পিঠে একটা কাটার দাগ দেখে সে অবাক। ফ্ল্যাশব্যাকের একটা ঘটনা মনে পড়ে যায় তার, তাকে এখনো ধাওয়া করছে। অবশেষে তাকে হাতে নাতে পেয়ে লাস্ট নাম্বারটা তাকে জিজ্ঞাসা করছে। সে বলছে, আমি তোকে লাস্ট নাম্বার দিতে পারবো না, কারণ তোর থেকে মোবাইল নেওয়ার সাথে সাথেই সেটা এক্সচেঞ্জ করে দিয়েছিলাম আমি। এই শুনে তাকে সে সরাসরি বলে ওঠে, আমার পিছু কবে ছাড়বি পাণ্ডু? সে অবাক, আমাকে চিনিস কিভাবে? আর এভাবেই ঘটনা ধীরে ধীরে চলে যায় আজ থেকে অনেকটা সময় পেছনে। প্রায় আজ থেকে 15টা বছর আগের ঘটনা। হায়দ্রাবাদের রাস্তায় রাস্তায় ঘুরে একটা ছোট্ট ছেলে তার ছোট্ট বাদ্যযন্ত্রে সুর তুলে সবাইকে মুগ্ধ করছে। আর সবাই খুশি হয়ে তাকে যা দিচ্ছে সে সেটাই গ্রহণ করছে। হ্যাঁ, এটাই হলো প্রায় 15 বছর আগের অবিনাশ। মূলত তখন তার এই অবিনাশ নামটা ছিল না, তার নাম ছিল সিনু। ছোটবেলা থেকেই জানে না তার বাবা মা আসলে কে। আজ পর্যন্ত একটা এতিমের মতো এভাবেই দিন কাটিয়ে এসেছে সিনু। তবে আজকের দিনটা ব্যতিক্রম, কারণ পানিপুরি খেতে এসে সেখানে দূর থেকেই কারো আশার আভাস পায় সে। আর সেই প্রথম সিনুর সাথে জুন্নুর দেখা হয়েছিল। আগে ওকে দিয়ে দিন, তারপর আমাকে দিন। পানিপুরিওয়ালা যখন জুন্নুকে পুরি দেয়, সে বলে, আগে আমাকে পানি দিন, তারপর পুরি দিন। এখন সবাই যেভাবে খায় তার খাওয়ার স্টাইলটা একটু ব্যতিক্রম। সে ওই পুরিটাকে সম্পূর্ণ গুঁড়ো গুঁড়ো করে তারপর খায়। পানিপুরিওয়ালা নিজেও অবাক, এভাবে তো কাউকে খেতে দেখিনি। যাই হোক, সিনুকে এসে বলে, তুমি কি এটাকে সাথে নিয়েই ঘুরো, নাকি বাজাতেও পারো? যেটা শুনে সে তাড়াহুড়ো করে সেটাকে বাজাতে শুরু করে। প্রথমে শাহরুখ খানের একটা গানের নকল করে, তারপর আবারও আরেকটা শাহরুখ খানের গানের নকল করে। জুন্নু তাকে বলে, আসল মজা তো সেখানে যদি তুমি নিজের কোনো একটা সুর তৈরি করো। এই বলে খাওয়া দাওয়া শেষ করে সে চলে যায়। যাবার সময় সিনু তার নাম জিজ্ঞাসা করে। যাক, দুজনের একটা ছোট্টখাট্ট পরিচয় হয়ে গেল। তারপর আমরা দেখতে পাই সিনু একটা গাছের ডালের উপর নিজের থাকার আস্তানা করে সেখানেই থাকে। ঝড় বৃষ্টি বাহ্যিক অন্যান্য বিষয়গুলো থেকে গাছটাই তাকে বাঁচায়। সমস্ত ব্যবস্থা করেই রেখেছে সে। পরদিন সিনু আবারও সেখানে জুন্নুর অপেক্ষা করছে। আজকে নাকি সিনু তার জন্য নতুন একটা সুর তৈরি করেছে, তাকে দেখাতে চায়। কিন্তু জুন্নু তাকে বলে, আমার তাড়াতাড়ি চলে যেতে হবে, নইলে আম্মু মারবে। চলে যায় সে। কিন্তু বোঝাই যাচ্ছে দুজনের মধ্যে একটা বন্ধুত্বের তৈরি হয়েছে আস্তে আস্তে। ওদিকে দেখা যায় জুন্নু খুবই বড়লোক পরিবার থেকে বিলং করে। আর জানা যায় তার আসল নাম জুন্নু নয়, প্রিয়া। স্কুলে যাওয়ার সময় ঠিক ওই রাস্তাটাতেই জুন্নু খেয়াল করে তাদের গাড়ির বাইরে সিনু তার বাদ্যযন্ত্রে সুর তুলছে। কিন্তু সেই একই শাহরুখ খানের সুর। ভেতর থেকে জুন্নু তাকে দেখতে পাচ্ছে, কিন্তু বাইরে থেকে সিনু তাকে দেখতে পাচ্ছে না। জুন্নু তার চাচার কাছে বলে 100 টাকা নিয়ে জানালা অল্প একটু খুলে বাইরে সিনুকে দিয়ে দেয়। কিন্তু সিনু এটা জানে না যে এই টাকাটা তাকে কে দিল। পরদিন জুন্নু সিনুর ওই গাছে তার সাথে দেখা করতে আসে। সে তাকে চোখ বন্ধ করতে বলছে। সে চোখ বন্ধ করলে দেখা যায় সিনু তার জন্য চুড়ি কিনে এনেছে। তখন জুন্নু তাকে বলে, তোমার হাত দেখি। আমি জ্যোতিষীদের মতো হাত দেখে ভবিষ্যৎ বলতে পারি। তোমাকে ওই চৌরাস্তার মোড়ে একজন 100 টাকা দিয়েছিল, তাই না? সে বলে, হ্যাঁ। অবাক হয়ে যায়। আরো বলে, তুমি কাল থেকে রোজ ওই জায়গায় ওই গাড়ির সামনে গিয়ে গান গাইবে,
আর প্রতিদিন তোমাকে সে 100 টাকা দেবে, তাহলে তোমার কষ্ট করে রোদে রোদে ঘুরতে হবে না। সে বিষয়টাতে একটু সন্দেহ প্রকাশ করে, কিন্তু জুন্নু তাকে প্রমিস করিয়ে নেয় যে প্রতিদিন সকাল 7:30টায় সে ওই জায়গায় থাকবে। ধীরে ধীরে এভাবেই সময় যাচ্ছে। খেলার সময়গুলোতে জুন্নুর সাথে সিনুর বন্ধুত্বটা আরো ভালো হচ্ছে। কখনো ম্যাজিক শো, কখনো বা মেলাতে একসাথে ঘুরে বেড়ায় তারা। একদিন দেখা যায় সিনুকে কে যেন মেরেছে। জানা যায় কয়েকটা ছেলেপেলেরা নাকি তাকে একা পেয়ে মারধর করে সমস্ত টাকা ছিনিয়ে নিয়েছে। এমনকি তার বাদ্যটার তার ছিঁড়ে ফেলেছে তারা। এই বিষয়টা শুনতে পেরে জুন্নু তার বাসায় এসে আলমারি খুলে একটা ছোট্ট ভায়োলিন বের করে নিয়ে আসে। সেটার তারগুলো নিজের হাতে করে নিয়ে যায় সিনুকে দেওয়ার জন্য। এখন সিনু খুব খুশি। সময় যাচ্ছে, তাদের বন্ধুত্ব আরো গভীর হচ্ছে। কিন্তু একদিন জুন্নুর বাবার ট্রান্সফার সার্টিফিকেট চলে আসে। তাদেরকে হায়দ্রাবাদ ছেড়ে চলে যেতে হবে। তার চোখে কেমন একটা চিন্তার ভাব দেখা গেল। সিনুর দেওয়া সেই চুড়িগুলোকে হাতে পরে এই শেষ স্মৃতিটুকুকে নিয়েই তার চলে যেতে হচ্ছে। রাস্তায় সে সিনুকে খোঁজার চেষ্টা করছে, যেন অন্তত তার সাথে তার শেষ দেখাটা হয়ে যায়, তার আশা পূরণ হয়। তবে সিগনালে সময় অনেকটা কম বাকি। সিনু যেরকম জুন্নুকে কথা দিয়েছিল ওই গাড়িটার সামনে প্রত্যেক দিনের মতো সে আজকেও ছুটছে। আর তার বাবার থেকে জুন্নু 100 টাকা নিয়ে ওটাতে নিজের নম্বর লিখে দিচ্ছে তাকে। তবে গাড়ি সিগন্যাল ছেড়ে দেওয়ার পর সামনে এগিয়ে যায়। সিনু দাঁড়িয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে গাড়ির জানালা খুলে একটা হাত তার দিকে সেই 100 টাকা উড়িয়ে দেয়। তার চিনতে আর বাকি রইল না, এটা হলো জুন্নু। যাবার সময় বলছে, আমাকে ফোন করবে কিন্তু, আমি তোমার অপেক্ষায় থাকবো। টাকাটা হাতে তুলে নিতেই কেউ একজন সেটাকে ছিনতাই করে দৌড়াতে শুরু করে। সিনু তার পেছনে পেছনে ছুটছে। কোনো এক সময় তার শার্ট ধরে টান দেওয়াতে তা ছিঁড়ে যায়। ছেলেটার পিঠে একটা কাটা দাগ দেখতে পায় সে। তবে এভাবে দৌড়ানোর কোনো এক পর্যায়ে দুর্ঘটনায় সিনু একটা গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হয়। যে ছেলেটা টাকা নিয়ে দৌড়েছিল সে চলে যায়। বাকি রইল যে মহিলাটা গাড়ি চালাচ্ছিল সে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে ভয় পেয়ে আছে। হাসপাতালে তার হাজবেন্ড যখন এখানে চলে আসে, সে তাকে ধরে কাঁদতে শুরু করে। আমি বুঝতে পারিনি কিভাবে কি হয়ে গেল, আমি তো ধীরেই গাড়ি চালাচ্ছিলাম। সে তাকে শান্ত করে সামনে এগিয়ে যায়। লক্ষ্য করে পুলিশ এখানে চলে এসেছে, কিন্তু সিনু তাকে কি বলছে সেটা তারা শুনছে না। তারা উল্টো তাকে শিখিয়ে দিচ্ছে। জিজ্ঞাসা করলে তুমি এমনটা বলবে যে ওই মহিলা আমাকে মেরেছে। তবে সিনু সেটাতে রাজি হচ্ছে না। যা হয়েছে সেখানে শুধুমাত্র আমার দোষ, এটা সে স্বীকার করছে। আর শুধুমাত্র তার 100 টাকার নোট চাইছে, যেখানে নম্বরটা লেখা ছিল। আর এই সমস্ত বিষয় লক্ষ্য করছে ওই মহিলার হাজবেন্ড। তার নাম হলো প্রকাশ। ভালোই একজন বিজনেসম্যান, বড়লোক। সত্য মিথ্যার মাঝে এরকম সততা দেখার কারণে ছেলেটার প্রতি সে খুশি হয়। পুলিশ চলে গেলে সেখানে গিয়ে তার কোথাও অসুবিধা হচ্ছে নাকি জিজ্ঞাসা করলে সে উল্টো তাকে বলে, আমার কথা বাদ দিন, আন্টি কেমন আছে তাকে চিন্তা করতে নিষেধ করুন, আমার কিচ্ছু হয়নি। সে আরো খুশি হয়। সিনুকে সুস্থ দেখতে পেয়ে আগেই ক্ষমা চেয়ে নেয় তার কাছে। তবে সিনু তাকে চিন্তা করতে নিষেধ করছে। সিনুকে তারা নিজেদের বাড়িতে নিয়ে আসে যেন তার কোনো কিছুতে সমস্যা না হয় এজন্য। এইভাবে সময় যাচ্ছে। এক রাতে প্রকাশ তার স্ত্রীকে বলে, ওপরওয়ালা হয়তো চাইছে সিনুকে আমরা আগের অবস্থায় ছেড়ে না দেই। আমাদের কোনো সন্তান নেই, কেমন হবে যদি সিনুকে আমরা দত্তক নেই? তার বাবা মার দরকার, আর আমাদের দরকার এক সন্তান। প্রকাশের স্ত্রী এতে খুব খুশি, কিন্তু সিনুর কাছে অনুমতি নেওয়াটা আগে দরকার। একটু ঘুরিয়ে পেঁচিয়ে অবশেষে সিনুকে সে জিজ্ঞাসা করে ফেলে, আমরা তোমাকে নিজেদের সাথে রাখতে চাই, তুমি কি থাকবে আমাদের সাথে? দেখা যায় এতে সেও রাজি। এভাবে চলছে সময়। সিনুর একটা বার্থ সার্টিফিকেট তৈরি করা হয়, যেখানে তার বাবা মায়ের পরিচয় রয়েছে। আজ থেকে তার নাম সিনু নয়, অবিনাশ। ওদিকে জুন্নু আর এদিকে সিনু দুজনেই একে অপরের জন্য অপেক্ষা করছে কবে আবারও তাদের দেখা হবে। কিন্তু মাঝখানের ব্যবধান অনেক। কেউ জানে না অপরজন কোথায়। সিনু তার নতুন পরিবারের সাথে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গিয়েছে। নিজের সন্তানের মতো বলা যায়, তার থেকেও বেশি যত্নে তারা সিনুকে মানুষ করছে। সিনু জুন্নুকে যে কথা দিয়েছিল সেই কথা এখনো সে রাখছে। প্রতিদিন ওই সময়টাতে ওই রাস্তার মোড়ে গিয়ে সে বসে থাকে। একটা স্কুলের প্রোগ্রামে যখন সিনুর মা তাকে সবার সামনে নিজের ছেলে বলে পরিচয় দেয়, সবার সামনে, তখনই সে তাকে আন্টি বলে ডাক দেওয়াতে তার মা একটু কষ্ট পায়। তাদের বিয়ের এতটা সময় হয়েছে, সে আজ পর্যন্ত মা ডাকটা শোনার জন্য এত অপেক্ষা করেছে। সুযোগ এসেছে কিন্তু এখনো পরিপূর্ণতা পায়নি সেটা। এখন যেন তার ধৈর্য আর মানতে চাইছে না। তবে প্রকাশ তাকে সান্ত্বনা দেয়, ওকে নিজের মতো থাকতে দাও, চিন্তা করো না, অভ্যস্ত হতে দাও। কোনো এক সময় নিজ থেকেই পরিবর্তন হবে ওর দৃষ্টি। তবে তবুও যেন সে মানতে চাইছে না। সময় এভাবেই যাচ্ছে। তার সিনু নামটা ধীরে ধীরে চাপতে শুরু করে এবং অবিনাশ নামে তার আইডেন্টিটি তৈরি হয়। অবিনাশ তার আঙ্কেলকে যে মেয়েটার কথা বলেছিল, ওই মেয়েটাকে সে অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু এই নামের কোনো মেয়ে নাকি এখানে থাকতোই না। কিভাবেই বা থাকবে? জুন্নু তার আসল নামই ছিল না, তার নাম ছিল প্রিয়া। তাছাড়াও যে পার্কে ছোট থেকে অবিনাশ বড় হয়েছে, সেই পার্কের জায়গায় নাকি একটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার তৈরি করা হবে, সেজন্য সেটাকে ভেঙে ফেলা হয়েছে। সেই শুনতে পেরে অভি ছুটে যাচ্ছে। আর এভাবেই সময় যেতে যেতে সময়টা কেটে যায়।
অভি বড় হয়। আবার গল্পের শুরুতে যে মেয়েটাকে আমরা দেখেছিলাম, যে নাকি অভির ছোটবেলায় বাজানো সুরটা বাজাচ্ছিল, সে অন্য কেউ নয়, জুন্নুই ছিল, বা বলা যায় প্রিয়া। এখন থেকে সিনুকে অবিনাশ, ছোট করে অভি, আর জুন্নুকে প্রিয়া বলেই ডাকা হবে। অভি তার আঙ্কেল আন্টির সাথে নিজের ছেলের থেকেও বেশি ক্লোজ হয়ে গিয়েছে। আর ওদিকে আমরা প্রিয়াকে দেখতে পাই, যে নাকি এখনো তার ছোটবেলার সেই সিনুর জন্যই অপেক্ষা করছে। তার দেওয়া সেই চুড়িগুলো এখনো সে যত্নে রেখেছে, কিন্তু ছোট হয়ে গিয়েছে তাই পড়তে পারে না। তবে সেগুলোকে নতুন করে নিজের হাতের মাপে তৈরি করে নিল সে। দুজনেই দুজনের দিক থেকে এখনো অপরজনের জন্য অপেক্ষা করছে। কবে শেষ হবে এই অপেক্ষা? এখনো প্রিয়া নিজের মোবাইলে যখন ফোন চলে আসে, রিসিভ করার পর প্রায় সময়তেই আশা করে সিনু তাকে কল করবে, কিন্তু সেটা প্রতিবারই ভুল প্রমাণিত হয়। একদিন অভি তার মায়ের সাথে শপিং করে বাড়ি ফিরছিল। কোনো এক কারণে অভি পেছনে পড়ে যায়, আর তার মা সামনে এগোতে থাকে, এবং ঘটনাচক্রে একটা ঢালের ওপর থেকে একটা প্রাইভেট কার গড়িয়ে পেছন দিকে অভির মাকে চাপা দিতেই চলেছে। এই মুহূর্তে বিষয়টা লক্ষ্য করতে পেরে অভি তাকে সজোরে ডাক দেয়। তবে এবার তার মুখ থেকে আন্টি শব্দটা আসেনি, এসেছে মা শব্দটা, যা শুনতে পেরে আভির মা যেন সেখানেই থমকে যায়। তাকে সেখান থেকে বাঁচানোর পর তার ওপর চেঁচামেচি করছে, পাগল হয়েছ নাকি, আশেপাশে নজর রাখতে পারো না? কিন্তু সে তো এই খুশিতে কুল কিনারা পাচ্ছে না। এই প্রথম অভি তাকে মা বলে ডেকেছে। পরবর্তী বিষয়গুলোতেও তাকে সে প্রত্যেকবার মা বলেই সম্বোধন করেছে। আসলে এই দুর্ঘটনা তার ডাকের মধ্যে কখন যে পরিবর্তন করে ফেলেছে সে বুঝতেও পারেনি। ওদিকে প্রিয়া জানতে পারে তার বাবার নাকি আবারও ট্রান্সফার হয়েছে। তারা আবারও চিন্তা করছে, এত ট্রান্সফার হয় তোমার? কিন্তু প্রিয়ার মা খুশি হয় এটা জেনে যে তার নাকি আমেরিকায় ট্রান্সফার হয়েছে। যাই হোক, এতে করে প্রিয়া খুশি হবে না, এটা স্বাভাবিক। তার বাবাকে গিয়ে বলে, বাবা, আমি আমার জন্মস্থানটা ঘুরে আসতে চাই একবার। হায়দ্রাবাদ থেকে সেই এখানে আসার পর আর কখনো যাওয়া হয়নি। আসলে সে যেতে চায় একটা শেষ সুযোগ হিসেবে, যদি সে তার হারিয়ে যাওয়া সিনুকে পেয়ে যায়। তাছাড়াও তার বান্ধবীর নাকি আগামী 10 দিনের মধ্যে বিয়ে। বিশেষ করে এই বাহানায় সে তার বাবাকে রাজি করিয়ে নেয়। আবার ওদিকে অফিস থেকে অভি তার আঙ্কেলকে বাড়ি নিয়ে যাচ্ছে। আসার সময় তার সিগারেট খাওয়া দেখে তাকে নিষেধ করছে, কবে ছাড়বে তুমি এগুলো বলো তো? এভাবে এখানে কথায় কথায় কখন যে অভি তাকে বাবা বলে ডেকে দেয় সে নিজে বুঝতে না পারলেও প্রকাশ এই বিষয়টায় এতটা আনন্দিত, আর কখনো সিগারেটে হাতও দেবে না এই প্রতিজ্ঞা করে বাড়িতে আসার পর অভির মা যখন প্রকাশের চোখে জল দেখে সেও বুঝে যায় অভি তোমাকে বাবা বলে ডেকেছে, তাই না? সে স্বীকার করে। দুজনেই খুব খুশি আজ। এভাবে আরো কয়দিন কেটে যায়। মূলত আমাদের মুভিটা এখান থেকেই শুরু হয়েছিল, যেখানে আমরা অভির জিজ্ঞাসা করার সেই লোকেশনটা শুনতে শুনতে তার মোবাইলটাকে ছিনতাই হতে দেখি, এবং এত ছোটাছুটির পর পাণ্ডুকে ধরতে দেখি। সে বলছে, আমি বুঝতে পারছি না আমার সাথে যা হয়েছে সেজন্য তোকে ধন্যবাদ দেব, নাকি তোর কারণে যত কষ্ট পোহাতে হয়েছে সেজন্য তোকে মারতে শুরু করব। পাণ্ডু বলে, আরে বেটা, তুই সেদিন বেঁচে গিয়েছিলি, তোর বিষয়টা আমি বুঝেছি। আগে জানলে কখনো এই কাজটা করতাম না। চিন্তা করিস না, তোর মোবাইল আমি চুরি করেছি, সেটা ফিরিয়ে দেওয়ার দায়িত্বটাও আমার। সে কল লাগায়, কিন্তু জানা যায় মোবাইল নাকি সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছে। আসলে পুরো হায়দ্রাবাদে যত রকমের মোবাইলের ছিনতাই হয় সেটা নিয়ে তাদের একটা ব্রাঞ্চ, এরকমই অনেকগুলো চোরাই মোবাইলের আলাদা আলাদা ব্রাঞ্চ আছে তাদের। চুরি হওয়া ফোনগুলোকে 1 ঘন্টার মধ্যে এরকম ভাবে সেট করা হয় যেখানে একদম ফ্রেশ নিউ একটা ফোন হিসেবে এটাকে মার্কেটে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে সে তার মোবাইল ফিরে পাওয়ার ব্যবস্থা করবেই, এজন্য তাকে ওই স্থান পর্যন্ত নিয়ে যায়। তবে যাওয়ার পর পাণ্ডুর উপর তার অনেক রাগ হচ্ছে, এখানে তোর আসাটাই নিষেধ, আরেকজনকে নিয়ে আসলি কিভাবে তুই? শাটার সে বন্ধ করে দেবে। সেই মুহূর্তেই অভি নিজের ফর্মে চলে আসে, তাদেরকে মারতে শুরু করে। মারতে মারতে ভেতরে ঢুকে যায়, কিন্তু আসলে তার মোবাইল এখান থেকে অনেক আগেই চলে গিয়েছে। তার পেছনে গুন্ডা পড়ে যায়, তাদের সংখ্যা অনেক বেশি, তাই সে পালাতে শুরু করে। চরম একটা ফাইটিং সিন। আসলে বলা যায় এরকম ন্যাচারাল ফাইটিং সিন খুব কম মুভিতেই দেখা যায়। কোনো এক সময় তাদের প্রত্যেককে কৌশলে নিজের আয়ত্তে করে ফেলে সে। অবশেষে একটাকে জব্দ করে জিজ্ঞাসা করছে, আমার ফোন কোথায়? সে জানায় একটু আগেই প্যাকেজকৃত সমস্ত মোবাইল পাঠিয়ে দেওয়া হয়েছে অন্য একটা স্টেটে। সমস্ত ইনফরমেশন তার কাছ থেকে নিয়ে সেখানে তারই বাইক নিয়ে সে বেরিয়ে পড়ে। বাইক নিয়ে ফুল স্পিডে ট্রাক পর্যন্ত পৌঁছে যায় সে, কিন্তু তার পেছনে তাদের লোকেরা পড়ে আছে। কৌশলে একে একে 2টা গাড়িকেই একদম ধ্বংস করে শেষে অভি ট্রাকের ছাদে উঠে ড্রাইভার পর্যন্ত পৌঁছে যায়, এবং ঘটনাচক্রে ট্রাক এখানে দুর্ঘটনায় উল্টে যায়। সমস্ত মোবাইল রোডের মধ্যে ছড়িয়ে পড়ে। এতগুলো মোবাইলের মধ্যে কিভাবে সে খুঁজে পাবে নিজেরটা? তবুও খুঁজতে শুরু করে। সৌভাগ্যবশত হঠাৎ তার চোখে নিজের ফোনটা পড়ে যায়। তবে সমস্যাটা হলো তার ফোনের ডিসপ্লে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। তার যেন আর ধৈর্য সামলাচ্ছে না। এই সমস্ত চোরাচালানের পেছনে যে রয়েছে তার নাম হলো ঋষি। এসে জিজ্ঞাসা করলে যখন জানতে পারে একটা ছেলে, মাত্র একটা ছেলে তার একটা মোবাইলের জন্য এত তাণ্ডব চালিয়েছে, তখন বাকিদের ওপর সে উত্তেজিত হয়ে ওঠে। কি এমন ছিল ওই মোবাইলে যার কারণে তোদের এই অবস্থা করলো সে?
আর তোরাই বাকি একটা ছেলেকে আটকাতে পারলি না। ওই ট্রাকের মধ্যে নাকি সমস্ত মোবাইল ইনঅ্যাক্টিভেট ছিল। যদি কোনো ফোন অ্যাক্টিভেট হয় তাহলে সেটাকে ট্রেস করা সম্ভব, সেটাকে যেন ট্র্যাক করা হয়, আর ওই ছেলে পর্যন্ত যেন পৌঁছানো হয় এমনটা বলা হয় তাদের। আভি তার নষ্ট ফোনটাকে নিয়ে মেকানিকের কাছে এসেছে, যেন অন্তত লাস্ট নাম্বারটা সে পেয়ে যায়। আবার ওদিকে তারা ফোন ট্র্যাক করে আভি পর্যন্ত পৌঁছে যায়। আভি তার ফোন ইতোমধ্যে মেকানিকের কাছে দিয়ে ফেলেছে, আর তাদেরকে দেখতে পেরে সে লিফটের মধ্যেই কৌশলে তাদেরকে মারতে শুরু করে। তাদেরকে মারতে মারতেই কোনো এক মুহূর্তে তাদের চোখের আড়ালে সে মেকানিকের কাছে পৌঁছে যায়, আর তার ফোনটাকে নিয়ে সে দ্রুত লাস্ট সেই ট্যাক্সি ড্রাইভারকে কল করে। সকালে আপনি যখন ফোন করেছিলেন তখন আপনি কোথায় ছিলেন? সে তাকে তার লোকেশনটা বলে দেয়, যে ওখানে মিউজিক ফেস্টিভ্যালে একটা মেয়ে পাশের একটা বেঞ্চে বসে সেই সুরটা বাজাচ্ছিল। যখন সে বলে মেয়েটা খুবই সুন্দর, তখনই পেছন থেকে একটা গুন্ডা এসে তার মাথায় ব্যাটাঘাত করে। আভি মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে। যাক, সে তো নিজের জ্ঞান হারিয়ে ফেললো, কিন্তু আমাদের অতীতের কিছু ঘটনা জানতে হবে। চলো আজ থেকে 7 দিন পেছনে চলে যাই। প্রিয়া এয়ারপোর্টে তার বান্ধবীকে খুঁজছে, আর একই সময় আভির মার আজকে ফেরার কথা, তাই আভি তার মায়ের জন্য অপেক্ষা করছে। প্রিয়ার ব্যাগ থেকে একটা ভায়োলিন নিচে পড়ে যায়, যেটার দিকে তাকিয়ে আভির সেই পুরনো কিছু কথা মনে পড়ে যায়। কিন্তু সে কিভাবে জানবে সে মানুষটা আসলে তার সামনেই? প্রিয়া নিজেও আভিকে দেখে, তবে দুজনেই এখন একে অপরের কাছে শুধুমাত্র অপরিচিত। আভি কয়েকটা বোর্ডে মাই ডার্লিং মাই সুইট হার্ট লিখে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে তার মা এসে পড়লে আভিকে নিয়ে সে তাড়াহুড়ো করে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে যাচ্ছে, কারণ গতবার নাকি তার মা আসার খুশিতে সে এয়ারপোর্টের মধ্যেই বাজি পটাকা ফুটিয়ে একদম হাঙ্গামা করেছিল। গাড়ি দিয়ে যাবার সময় আভির মা আভিকে বলছে, জানিস তোর একটা আঙ্কেল আছে, তার মেয়েকে দেখলাম, খুব সুন্দর। আভি বুঝতে পারে তার মা কি বোঝাতে চাইছে, কিন্তু সে একটা কথাই বলে, তুমি তো জানোই আমার অপেক্ষাটা শুধুমাত্র একজনের জন্যই। কিন্তু তার মা এখন আর মানতে রাজি নয়। আর কতদিন তুই অপেক্ষা করবি? আমি আমার পুত্রবধূকে দেখতে চাই। ঠিক একই বিষয় অপরদিকে প্রিয়া ফেস করছে। তার বান্ধবীও তাকে একই কথা জিজ্ঞাসা করছে, আর কতদিন এভাবে কাটাবি তুই? রাস্তার টোকাই ছেলেরা বিভিন্ন নেশা, মাদক, চুরি, অ্যাক্সিডেন্টের মতো বিষয়ের মধ্য দিয়ে যায়। তবে প্রিয়ার উত্তর একই, যতদিন তাকে খুঁজে না পাই ততদিন আমার অপেক্ষা অব্যাহত থাকবে। রাস্তায় হঠাৎ প্রিয়াদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। তাদের যে ড্রাইভার আঙ্কেল ছিল সে বাইরে বের হয়ে টায়ার চেঞ্জ করার চেষ্টা করছে। খুবই বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কেউ সাহায্য করতেও আসছে না। যে বিষয়টাকে লক্ষ্য করে আভি তার গাড়ি থেকে নেমে আসে এবং তাকে বলে, আপনি ভেতরে যান, আমি আপনার টায়ার বদলে দিচ্ছি। গাড়ির ভেতরে যাবার পর প্রিয়া এবং তার বান্ধবীকে বিষয়টা জানালে প্রিয়া তাকে দেখার চেষ্টা করছে, তবে ঝাপসা ও অস্পষ্ট, দেখা যাচ্ছে না তাকে। অবশেষে সামান্য দেখতে পেয়ে সে বুঝে যায়, একে তো এয়ারপোর্টে দেখেছিলাম আমি। যাই হোক, তাদের দেখাটা আর হলো না। সেই একই জায়গায় আভি আজকেও বসে আছে। দুটো টোকাই ছেলে রাস্তা দিয়ে যাবার সময় বলছে, ওইদিকে একটা আপু গাড়িতে বসে সবাইকে 100 টাকা করে দিচ্ছে। যে কথাটা শুনতে পেরে আভি তার ছোটবেলার কথা মনে করে। সেখানে গিয়ে দেখতে পায় একটা মেয়ে সবাইকে 100 টাকা করে দিচ্ছে। অবশেষে একটা ছোট্ট ছেলে আসলে তাকে দেওয়ার মতো টাকা থাকে না তার কাছে। বিষয়টা বুঝতে পেরে আভি নিজে তার পকেট থেকে তাকে 100 টাকা দিয়ে দেয়। সবাই পেয়েছে, সে কেন পাবে না? আভি তাকে চিনতে না পারলেও প্রিয়া তাকে চিনে ফেলে। গাড়িতে বসে এই ছেলেটাকেই সে দেখেছিল, আবার এয়ারপোর্টেও একেই সে দেখেছিল। তাকে গিয়ে ধন্যবাদ জানায়, কিন্তু আভির কথা হলো 100 টাকার জন্য কিসের ধন্যবাদ? প্রিয়া তাকে জানায়, সেদিন এয়ারপোর্টের রাস্তায় একটা গাড়ির টায়ার বদলে দিয়ে আপনি সাহায্য করেছিলেন একজনকে, ওই গাড়িতে আমরাই ছিলাম। এই শুনতে পেরে আভি উল্টো তার ওপর রাগ হচ্ছে, আপনারা দুজন গাড়িতে বসেছিলেন আর ওই আঙ্কেল একা একা টায়ার পাল্টাচ্ছিল? আপনাদের তো একটা দায়িত্ববোধ থাকা দরকার, তাই না? এই শুনে প্রিয়া গিল্টি ফিল করছে, কিন্তু তখনই সে আবার হেসে ফেলে। এতক্ষণ নাকি মজা করছিল তার সাথে, তাদের সাথে ভালোই কথাবার্তা হয়। ওই দিন এয়ারপোর্টে সে তার মায়ের জন্য অপেক্ষা করছিল এরকম জানায়। আর প্রিয়াও তাকে বলে, আমি বুঝি নাই ছেলেদের প্রতি মায়েদের এত আহ্লাদ কেন থাকে। ফ্লাইটে এক মহিলা তার ছেলের ব্যাপারে বলতে বলতে আমাকে পাগল করে ফেলেছিল। তার ছেলে এরকম, তার ছেলে ওরকম। আমি কয়েকবার বিরক্তি বোঝাতে ওয়াশরুমেও গিয়েছিলাম, কিন্তু ওই মহিলা বারবার তার ছেলে সম্পর্কে আমাকে জানায়। তাদের মধ্যে আরো কথাবার্তা হয়। প্রিয়া এখানে তার বান্ধবীর বিয়েতে এসেছে, আগামী 10 দিন পর তার আমেরিকার যাত্রা। সমস্ত কিছু তাকে জানায়। কথায় কথায় আভি তাকে বলে, আমেরিকায় কি আছে, একবার আমার শহরের থেকেই দেখুন, আমার শহর আপনাকে আগলে রাখবে। সেখানে একটু ধীর গলায় প্রিয়া বলে, বান্ধবীর বিয়ে তো শুধু বাহানা, যার খোঁজে এসেছি তাকে হয়তো এবারও পাবো না। শহর আমাকে আগলে রেখে কি করবে? যাই হোক, তার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে সে। তাকে ডাক দিয়ে আভি একটা কথাই বলে, এমনও তো হতে পারে যার খোঁজে এসেছেন তাকে পেয়ে গেলেন। কিচ্ছু বলতে পারে না, সে চলে যায়। প্রকাশ আভির মায়ের হাতের ডায়মন্ড রিং দেখতে না পেয়ে অবাক, হারিয়ে ফেলেছো কিভাবে? সে খুবই টেনশন করছে, কোথায় সেটা? আভির মা তাকে জানায়, নকলই তো ছিল, ভাব নিচ্ছ যেন আসল। আভির মা জানায়, এই রিং আমার গল্পের সাথে জড়িয়ে আছে, বলবো শুনবে? সে বলতে শুরু করে, হায়দ্রাবাদে ফেরার পথে ফ্লাইটে নাকি একটা মেয়ের সাথে তার দেখা হয়েছিল।
ঘটনা চলে যায় সেখানে। সে বসে আছে, একটা মোটু ছেলে তার সিটের দিকে এগিয়ে আসছে। সেখানে এসে যখন সে বসে, তার যেন আর রক্ষা রইল না। কিন্তু কিছুক্ষণ পর প্রিয়া এখানে চলে আসে, আর সিট খুঁজতে খুঁজতে আভির মায়ের পাশে যে সিটটা, সেখানে তাকে বলে, ভাইয়া এটা আমার সিট। আভির মা মনে মনে খুশি হয়, কিন্তু তখন সে বলে, আপনি আমার সিটে বসে পড়ুন, সমস্যা নেই তো। সে রাজি হয়, চলে যাবে। ঠিক তখনই আভির মা অ্যাক্টিং শুরু করে, কোথায় ছিলি তুই, তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। যার কারণে তাকে এখানে উঠিয়ে দিয়ে প্রিয়াকে তার পাশে বসায়। ফ্লাইটে তাদের সাথে অনেক কথাবার্তা হয়, বিশেষ করে মেয়েটাকে তার পছন্দ হয়ে গিয়েছে, তাই তার ছেলের নামে এত প্রশংসা করছে তার কাছে। প্রিয়া কয়েকবার তার এসব কথা শুনে ওয়াশরুমে চলে যায়, কিন্তু তারপরেও সে যেন থামছে না। পুরো ফ্লাইটের সময়টা জুড়েই সারাক্ষণ সে তার মাথা খেয়েছে। এখন প্রকাশ তাকে জিজ্ঞাসা করে, তাহলে ডায়মন্ড রিংটা কোথায়? এখন আভির মা জানায়, যেহেতু মেয়েটাকে তার পছন্দ হয়েছে, তার মন মানসিকতা চেক করাটা প্রয়োজন ছিল, তাই তার হাতের আংটিটা তার ব্যাগের মধ্যে রেখে দিয়েছে সে। দেখা যাক, তাকে সে ঠিকানাও বলেছিল ফেরত দিতে আসে নাকি এই দেখতে। এই শুনে প্রকাশ উত্তেজিত, আরে ওটা নকল ডায়মন্ড রিং ছিল না, 50 লাখ টাকা দিয়ে কিনেছিলাম। যাই হোক, বলতে বলতে কে যেন দরজায় এসেছে। দরজা নক করলে খোলার পর দেখা যায় এ হলো প্রিয়া। আভি তাকে দেখে অবাক, আচ্ছা এই সেই মাদার ইন্ডিয়া। কিন্তু প্রিয়া তাকে বলতে নিষেধ করছে, আমি যে বিরক্ত হয়েছি সেটা তোমার মাকে বলো না। ভেতরে যাওয়ার পর প্রিয়া তাকে জানায়, আন্টি আপনার রিং হয়তোবা আমার ব্যাগে ভুল করে পড়ে গিয়েছিল। সে অনেক খুশি। যাই হোক, প্রিয়া যখন এখান থেকে চলে যাবে, তারা তাকে কিছু সময়ের জন্য আটকে নেয়। তার বাবা মা সম্পর্কে জিজ্ঞাসা করছে, জানায় আমি 1 সপ্তাহের মধ্যে ইউএস চলে যাচ্ছি। এতে আভির মা আবারও কিছুটা হতাশ। কথাবার্তায় আভিকে জোর করছে, ও আমাদের এলাকায় এতটা দিন পর এলো, তুই যা, এখানে বসে আছিস কেন? ওকে পুরো শহর দেখা। যেমন কথা তেমন কাজ। তাদের সময় যাচ্ছে খুব সুন্দরভাবে। তার ছোটবেলার সেই সিনুর সামনেই সে বসে আছে, আর আভিও তার ছোটবেলার সেই জুন্নুর সামনেই বসে আছে। কিন্তু কেউ কাউকে চিনতে পারছে না, কেউ কাউকে জানে না। দুজনের অপেক্ষার সমাপ্তি যেন তাদের সামনেই, কিন্তু কেউ বুঝতে পারছে না, এখনো তাদের অপেক্ষাই করছে। সময় যাচ্ছে, তাদের বন্ধুত্বটা গভীর হচ্ছে। আসলে বলা যায়, দুজনে তাদের সেই হারিয়ে যাওয়া মানুষটাকে একটু পেছনের দিকে রেখে কেমন যেন একে অপরের সাথে বেশি ঘনিষ্ঠ হচ্ছে। বিষয়টা তাদের খেয়াল হচ্ছে না, তবে যাই হোক, নিজের অজান্তেই তাদের সম্পর্কটা দিন দিন ভালো থেকে ভালোই হচ্ছে। প্রিয়ার বান্ধবী কবিতার বিয়েতে এখন আভির আশাটাও দরকারি হয়ে গিয়েছে। আভি নিজেও বুঝতে পারছে না, কেমন যেন প্রিয়ার প্রতি সে আকৃষ্ট হচ্ছে দিনে দিনে। তবে একদিন যখন আভির মা তার বাবাকে বলছে, খেয়াল করেছো আভি কিন্তু আগের মতো প্রতিদিন ওই 4 রাস্তার মোড়ে গিয়ে আর বসে থাকে না। বুঝতে পারছো না কেন, প্রিয়া আসার পর থেকে আভি তার সেই ছোটবেলার জুন্নুকে ধীরে ধীরে ভুলতে শুরু করেছে। আর এই বিষয়টাই ওপাশ থেকে শুনতে পেরে আভি যেন নিজেকে দোষ দিতে শুরু করে। হায়দ্রাবাদের সেই পানিপুরি আলাকে দেখতে পেয়ে প্রিয়া তার সামনে যায়, যার কাছে ছোটবেলায় সে পানিপুরি খেতে আসতো। আজ এতটা সময় পর তার সাথে আবারও দেখা। অবশ্য তিনি তাকে চিনবে না, এটা স্বাভাবিক, কিন্তু তার খাবারের ধরন দেখে তার মনে পড়ে যায় ছোটবেলার একটা মেয়ে তো আমার কাছে এইভাবেই খেত। চিনে যায় তাকে, তাদের সাথে কথাবার্তা হয়। প্রিয়া তাকে সিনুর ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে যে কথাটা সে শুনতে পায় তাতে যেন তার মধ্যে উথাল পাথাল শুরু হয়ে যায়। সে তাকে জানিয়েছে ছেলেটা একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল, আর তারপর থেকেই তাকে পরবর্তীতে আর কখনো দেখা যায়নি। প্রিয়ার ভেতরে যেন ঝড় উঠে গেল। সে তার রুমে এসে তার ভায়োলিন বের করে ছোটবেলার তার শেখানো সেই সুরটাকে আবারও বাজানোর চেষ্টা করছে, কিন্তু নিজের মনের এই উথাল পাথাল সময়ে সে যেন কুলকিনারা খুঁজে পাচ্ছে না। যখন এখানে সেনুর অস্তিত্বে প্রশ্ন তোলা হয়, সেখানে যেন এই সুরটাও তার মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু না, তাকে সে হারাতে দেবে না। তার বিশ্বাস অবশ্যই কোথাও না কোথাও আছে সে। এই ঘটনার পর থেকে অনেকদিন পার হয়ে যায়, আভি এবং প্রিয়া একে অপরের সাথে দেখা করছে না। একদিন আভির মা প্রিয়াকে কল করে জানায়, তোমাকে এখন দেখতে চাই আমি, প্রায় 6 দিন হয়ে যায় তোমার কোনো খোঁজ খবর নেই। এখন তার কথা রাখতে সে চলে আসে তাদের বাসায়। কিছুটা সময় কথাবার্তা হবার পর অবশেষে তাকে বলে, যেহেতু 3 দিন পর তুমি আমেরিকা চলে যাচ্ছ, তোমার কাছে আমার একটা শেষ প্রশ্ন ছিল, এখনই করে রাখা ভালো, আমার ছেলেকে কি তুমি পছন্দ করো? প্রিয়া কিছুটা ঘাবড়ে যায় আর বলে ওঠে, আন্টি আমি পছন্দ করি তাকে, কিন্তু আমার মনে অন্য কেউ আছে। এই বলে কি বলবে বুঝতে পারছে না, সেজন্য চলে যেতে ধরে। আভি তার মাকে বলে, কি বললে তুমি? মেয়েটা কত খুশি খুশি এসেছিল, আমি ওকে ড্রপ করতে যাচ্ছি। গাড়িতে তাকে বলে, আমার মায়ের কথায় কিছু মনে করো না, পুত্রবধূকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছে, তাই হয়তো এমনটা করেছে। প্রিয়াও তাকে সরি জানায়, আমার এভাবে বেরিয়ে আসাটা উচিত হয়নি। তবে যাই হোক, পরবর্তীতে তার বান্ধবীর বিয়েতে আভি এবং তার পরিবারকেও নিমন্ত্রণ করা হয়। সেখানে গানের অনুষ্ঠানে তারা আবারও যেন একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। আসলে মনের অজান্তে আভি এবং প্রিয়া একে অপরকে ভালোবেসেছে, কিন্তু নিজেদের যেন সামনে এগোতে দিতে পারছে না, শুধুমাত্র একটা অপেক্ষার কারণে। কেমন একটা পরিস্থিতি, তাই না? দুজনে জানেও না তারা যেদিকে হাঁটছে সেটাই তাদের অপেক্ষার শেষ হবার রাস্তা, সেটাই তাদের চাওয়া। কিন্তু তবুও আজ গল্পটা এত দূর,
তারা দুজনে একে অপরের একটু বেশি কাছাকাছি এসে পড়ছে, কিন্তু তখনই কোনো এক সময় প্রিয়া এখান থেকে চলে যাওয়ার মুহূর্তে আভি যখন তার হাত ধরে বসে, তার হাতের বালাটা ভেঙে নিচে পড়ে যায়। মনে আছে ছোটবেলার সিনুর দেওয়া সেই চুড়িগুলো দিয়ে এই বালাটাকে সে তৈরি করেছে। আর এই বিষয়টাকে সহ্য করতে না পেরে আভিকে সে একটা চড় মেরে দেয়। আসলে আভি এটা বুঝতে পারেনি প্রিয়ার কাছে তার হাতের এই বালাটা কতটা গুরুত্বপূর্ণ। তাকে সরি বলতে এক কদম এগোলে তার পায়ের নিচে এই বালার একটা অংশ পরে গুরু গুরু হয়ে যাওয়ার কারণে সে তার উপর আরো রেগে যায়। এখানে প্রিয়া তার উপর রাগ হচ্ছে কারণ তার জীবনের সেই বিষয়টাকে ভেঙে যাওয়াটা সে মেনে নিতে পারছে না। আর আভি মনে করছে হয়তোবা সে তার কাছাকাছি এসেছে, এজন্য তার সাথে এমন করছে। তো চলো গল্পের বর্তমানে ফিরে আসি। এতক্ষণ তো অতীতের 7 দিনের ঘটনা বললাম। মনে আছে কোথায় ছিলাম? ওই শপিং মলে তার উপর আঘাত করার পর আভিকে ওই মোবাইল চক্রের প্রতারকরা আটকে রেখেছে। আভির মোবাইল চেক করে জানায় এতে বিশেষ কিছুই নেই, কিন্তু তাহলে কেন একটা মোবাইলের জন্য সে এত কিছু করলো? একটাই তাদের প্রশ্ন। আভির জ্ঞান ফেরার পর সে নিচে তাকিয়ে দেখে তারা তাদের বন্দুকগুলোকে এবং সব অস্ত্রগুলোকে পার্টে পার্টে ডিসমেন্টেল করে রাখছে, যেন ট্রান্সপোর্টের সময় ধরা পড়ার সম্ভাবনা না থাকে। এখান থেকে তারা শিফট করবে। তারা কিভাবে বন্দুকগুলো খুলে রাখছে সে বিষয়টা আগে ভালো মতো খেয়াল করে নেয় সে, আর কৌশলে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। অবশেষে নিজেকে মুক্ত করার পর তাদেরকে মেরে সে খেয়াল করে বাকিরা বন্দুকগুলো আবারও সেট করার চেষ্টা করছে। আভি নিজেও তাদের দেখা দেখি বন্দুক সেট করছে। সে পারে না, কারণ আজ পর্যন্ত সে কখনো বন্দুক হাতে নিয়েও দেখেনি। তবে তার চতুরতার কারণে তাদের আগেই সে বন্দুকটাকে আবারও সেট করে ফেলে, আর তাদেরকে হুমকি দিচ্ছে নিজেদের বন্দুক নিচে রেখে দে। তাদেরকে ব্ল্যাকমেল করে একটা কন্টেইনারের ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে দেয় এবং যথাসম্ভব দ্রুত ছুটতে ছুটতে হায়দ্রাবাদের সেই লোকেশন পর্যন্ত পৌঁছে যায়, যে লোকেশনের কথা ওই ট্যাক্সি ড্রাইভার তাকে বলেছিল, যেখানে তার হারিয়ে যাওয়া ওই সুরটাকে একটা মেয়ে বাজাচ্ছিল। ওই লোকেশনে চলে আসার পর তার সাথে দেখা হয়ে যায় প্রিয়ার। প্রিয়া তার কাছে ক্ষমা চাইছে, তাকে সমস্ত বিষয় খুলে বলে, তোমার প্রতি আমার কোনো রাগ ছিল না। আমি এখানে এসেছিলাম শুধু তোমার অপেক্ষায়। যদি কাল সকালে চলে যেতাম তাহলে আফসোস রয়ে যেত, কেন ক্ষমা চাইলাম না তোমার কাছে। সমস্ত কথা বুঝতে পেরে আভি দ্রুত সেখানে একটা দোকানে গিয়ে তার জন্য সেই লাল রঙের চুড়ি কিনে আনে। তোমার সময় ভালো কাটে এই উইশ করে চলে যায় এখান থেকে। এখানে যত মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকান আছে সমস্ত দোকানে গিয়ে জিজ্ঞাসা করছে একটা মেয়ে সকালে এখানে ভায়োলিন বাজাচ্ছিল, কিন্তু দোকানদার তাকে কিভাবে বলবে সারাদিনে তার কাছে কত কাস্টমার আসে তার হিসাব ছাড়া। আভি তো এটাও জানে না একটু আগেও তার উদ্দেশ্যকে সে পিছনে ফেলে আসলো। আভি তার দোকানে একটা ভায়োলিন হাতে তুলে নিয়ে তাকে সেই সুরের অল্প একটা অংশ নিজে বাজিয়েও শোনায়, কিন্তু তবুও সে বলতে পারছি না কে ছিল, যার কারণে সে তার ছোটবেলার ওই সুর সম্পূর্ণটা বাজাতে শুরু করে আর খুব সজোরে বাজাচ্ছে সেটাকে, যা চলে যায় প্রিয়ার কানে। প্রিয়া খুঁজতে শুরু করে কোথা থেকে আসছে এই সুর, কে বাজাচ্ছে, কিন্তু খুঁজে পাচ্ছে না তাকে। মনে আছে যে টাকাতে প্রিয়া নিজের নম্বর লিখে দিয়েছিল তাকে? আজ এতটা বছর পর সেই টাকা হাত ঘুরতে ঘুরতে সেই একই স্থানে উড়ে গিয়ে আভির সামনে এসে পড়ে। সে এক দেখাতেই চিনতে পেরে যায় এটাই সেই টাকা। সেই 100 টাকায় নম্বরটা এখনো আছে ঝাপসা অবস্থায়। তার ফোনে নম্বরটা লিখে বারবার কল করছে, কিন্তু অপর দিক থেকে বারবার প্রিয়া কলটাকে কেটে দিচ্ছে, কারণ সে খুঁজে বেড়াচ্ছে তার ছোটবেলার সেই সিনুকে। তবে অবশেষে যখন প্রিয়া কল রিসিভ করে অস্থির গলায় আভি তাকে বলছে, হ্যালো জুন্নু, তুমি আমাকে 100 টাকার একটা নোটে নম্বর লিখে দিয়েছিলে, একসাথে আমরা পানিপুরি খেতাম, মনে আছে? আর অপর দিক থেকে তখন প্রিয়া তাকে বলে, এত দেরি কেন করলে সিনু? 14টা বছর লেগে গেল তোমার ফোন করতে। তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, কোথায় তুমি? দুজনে জানতে পারে তারা নাকি একই লোকেশনে আছে, কিন্তু এই বলতে বলতেই ফোন বন্ধ হয়ে যায় তার। এখন যেন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। একটা মাত্র উপায় বাকি, সেই সুর বাজাতে শুরু করে সে। সবাই তার সুরে মুগ্ধ, কিন্তু যার জন্য সে বাজাচ্ছে সে এখনো আসেনি। অবশেষে এই ভিড়ের মধ্যে ঘুরতে ঘুরতে প্রিয়া দেখতে পায় এটা অন্য কেউ নয়, এতদিন যার সাথে সে এতটা সময় কাটিয়েছে, সিনুকে ভুলে যাবে এই ভয়ে যাকে সে ইগনোর করেছে, সেই আভি হলো তার হারিয়ে যাওয়া সিনু। সে বুঝতে পারে অজান্তে সে যাকে ভালোবেসেছে সেই তার হারানো উদ্দেশ্য, তার হারানো সেই সিনু। আভি নিজেও জানতো না যে প্রিয়ার সাথে সে এতটা দিন ছিল, যে প্রিয়াকে ইগনোর করতে চেয়েছিল সেই তার হারিয়ে যাওয়া জুন্নু, যার খোঁজে সে আজ সারাটা দিন ব্যাকুল হয়েছিল। প্রিয়াই হলো সেই মেয়ে। দুজনে আবারও ফেরত পেল তাদের হারানো সেই মানুষটাকে। ফিরে পেয়েছিল অনেকটা আগেই, তবে খুঁজতে লেগে গিয়েছে সময়। আর তেমন কিছুই বলার নেই, সিনেমাটা এখানেই শেষ। আসলেও একটা ব্যতিক্রমধর্মী গল্প ছিল এটা, কারণ আমরা অন্যান্য সিনেমাগুলোতে যেখানে স্বাভাবিকভাবে দুজনের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো বা তাদের সামনে আসতে থাকা সমস্যাগুলোকে দেখতে পাই, সেখানে এই গল্পে টোটাল ভিন্ন চিত্র দেখানো হয়েছে।
একে অপরকে ভালোবাসার পরেও যেন তারা সামনে এগোতে পারছিল না সেই অপেক্ষার কারণে। সিনেমাটা সম্পূর্ণ চলে গেল তাদের একে অপরের ভালোবাসাটাকে বুঝতে বুঝতেই। যাই হোক, কেমন লাগলো সেটা অবশ্যই লাইক করে জানাতে হবে। এরকম ব্যতিক্রম ধর্মী অন্য কোনো সিনেমা যদি তুমি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমিও দেখি। নতুন হলে কি করছো, সাবস্ক্রাইব করবে কে? সাবস্ক্রাইব করো। আর এই যে বাঁ পাশে একটা ভিডিও ভেসে উঠেছে, যদি সময় থাকে দেখা শুরু করতে পারো। আর এই পর্যন্ত কয়জন দেখেছো জানি না, যে কয়জন দেখলে তাদেরকে আমি ভেতর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের জন্য বিদায়।